প্রিয় রুদ্র ভাই। পর্ব 03। তাহিনা নিভৃত প্রাণ। রুদ্র ইরফান। তটিনী রক দ্য গ্রেট রুদ্র ভাই, যিনি সবে অনার্স ফার্স্ট ইয়ারের গণ্ডি পেরিয়েছেন। পরীক্ষা দিয়ে বন্ধুরা মিলে প্ল্যান করেছে ট্যুর দিবে। রুদ্রদের বন্ধু মহল মোট 6 জন নিয়ে। ঈশা, ফয়সাল, প্রমি, জোনাকি, রাফসান ও রুদ্র। এই তো বন্ধু মহল। 6 বন্ধুর দল ঠিক করেছে আগামীকাল মানে শুক্রবার তার চিনি দ্বীপের উদ্দেশ্যে রওনা দিবে। সেজন্য আজ থেকেই সবাই সবকিছু গুছিয়ে নিচ্ছে। রুদ্র নিজের পরার মতো জামাকাপড় নিয়ে নিল ব্যাগে, সাথে টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র। বেলা তখন 12:30। এই সময়ে স্কুল ছুটি হয় তটিনীরও। যদি স্কুল ফাঁকি না দেয় তো বাসায় আসবে 1টার দিকে। সেজন্য রুদ্র নিশ্চিত মনে নিজের ব্যাগ বিছানার উপরে রেখে ওয়াশরুমে প্রবেশ করলো শাওয়ার নিতে। কিন্তু বেচারা রুদ্রের ভাবনাতে পানি ঢেলে দিয়ে 12টা 5 মিনিটে টিপটিপ করে পা ফেলে তটিনী বাড়িতে প্রবেশ করলো। রোবা নাহার টেবিলে খাবার এনে রাখতে রাখতে বললেন, গোসল করে ঝটপট চলে আয়। তটিনী বাক্যব্যয় না করে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উপরে উঠল। রুদ্রের রুম পেরিয়ে যাওয়ার সময় দরজার ফাঁক চোখ পড়ে গেল তার। বিছানায় ব্যাগপত্র দেখে ভ্রু কুঁচকে গেল আপনা আপনি। পা টিপে টিপে প্রবেশ করল সে। ব্যাগের ভিতর কাপড় দেখে তটিনীর মাথায় যেন সম্পূর্ণ আকাশ ভেঙে পড়ল। রুদ্র তাকে লুকিয়ে তাহলে এই কাজ করছে? মানা যাচ্ছে না, একদমই না। যেভাবেই হোক এই ব্যাগের মধ্যে যেভাবে কাপড় জায়গা করে নিয়েছে সেভাবে তাকেও রুদ্রের পাশের সিটে জায়গা করে নিতে হবে। আর তা পারবে একমাত্র তার বড় বাবা। তটিনী নিঃশব্দে হেসে ঘর থেকে বেরিয়ে গেল। তার ঠিক 5 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো রুদ্র। সূক্ষ্ম নজরে বিছানা পর্যবেক্ষণ করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাবার টেবিলে চলে গেল। টি শার্ট ও প্লাজো পরনে 16 বছরের কিশোরী। চুল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। হেলে দুলে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ালো সে। কোনো দিকে না তাকিয়ে বসে পড়ল রুদ্রের সামনাসামনি একটি চেয়ারে। রোবা নাহার যত্ন করে মুরগির মাংস প্লেটে তুলে দিলেন। তটিনীর সবচেয়ে প্রিয় হলো মুরগির রোস্ট। মাংসতে কামড় দিয়ে যেই না হাড্ডি আলাদা করবে অমনি সেটা হাত থেকে ছুটে গেল। পড়ল সোজা রুদ্রের প্লেটে। রুদ্র হতভম্ব চোখে তাকালো। তটিনী হাসার চেষ্টা করে বলল, সরি। রোবা নাহার হাড্ডিটা সরিয়ে নিলেন। বুঝো দেওয়ার ভঙ্গিতে বললেন, ছোট মানুষ ও রুধু, এভাবে তাকাস না, ভয় পাবে। তটিনীর দুই পাশে বসেছে আরো দুটো বিচ্ছু। নাম তুরফান ও রাজ। তারা একে অপরের দিকে তাকিয়ে ইশারায় কি করবে ঠিক করে ফেলল। তটিনী তখন সবে আরেকটা হাড্ডি সহ মাংস মুখে নিচ্ছে তখনই রাজ কনুই দিয়ে গুঁতো মারল। যার ফল স্বরূপ এবার মাংস সহ হাড্ডি রুদ্রের কপালে বাড়ি খেয়ে প্লেটে আওয়াজ তুলে পড়ে গেল। রুদ্র নিজের কপালে হাত দিয়ে তটিনীর দিকে তাকালো। রুদ্রের চাহনি দেখে কিছু বোঝা যাচ্ছে না। কেমন নির্লিপ্ততা চাহনি তার। তটিনী ভয়ে ভয়ে বলল, আমি ইচ্ছে করে করিনি রুদ্র ভাই। রাজ ও তুরফান একে অপরের দিকে তাকিয়ে ইশারায় চেয়ার আপ করল। তটিনী কাদো কাদো মুখ করে বলল, আমি সত্যিই এবার ইচ্ছে করে করিনি রুদ্র ভাই। রুদ্র ঠাস করে নিজের প্লেট নিয়ে উঠে সোফাতে চলে গেল। ঈশানী মেয়ের দিকে কটমট করে তাকিয়ে বললেন, তোর জন্য ছেলেটা একদণ্ড শান্তি পায় না। সবসময় বাদরামি করতে হবে কেন তোর? একটু শান্ত থাকতে পারিস না তুই? রোবা নাহার বললেন, আরে ছাড়ো ওকে, বুঝেনি বাচ্চা মানুষ। হ্যাঁ ও তো বাচ্চা, আর রাজ তুরফান তো বুড়ো হয়ে গেছে। ওদের দুজনকে দেখেছেন ওর মতো কখনো এমন করতে? বাচ্চা বাচ্চা বলে ছাক দিয়ে দেই বলেই ও দিন দিন এরকম হচ্ছে আবার। ঈশানী তরকারির বাটি নিয়ে রুদ্রের পাশে গেলেন। প্লেটে তরকারি তুলে দিতে দিতে বললেন, কিছু মনে করো না রুদ্র, এই মেয়েটা সুধরবে না। তোমার সাথে বেয়াদবি করলে থাপ্পড় মেয়ে তারা চিহ্ন রে দিবে। তাহলে বড়দের সম্মান করতে শিখবে ও। রুদ্র হেসে বলল, ব্যাপার না চাচি আম্মা। আর একটু বড় হোক, এমনই বুঝো আসবে। তটিনী রাজের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল,
তুই গুঁতো দিলি কেন তখন? দুটোয় প্লেন করেছিলি তাই না? রাজ অসহায় বাচ্চার মতো তাকিয়ে বলল, এসব কি বলিস? আমার মতো ভদ্র বাচ্চা আবার প্লেন করতে পারে নাকি? তটিনী রোবা নাহারের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, তোমার ছেলে ইচ্ছে করে আমাকে গুঁতো দিয়েছে বড় মা। সেজন্য মাংস রুদ্র ভাইয়ের দিকে চলে গেছিল। রোবা নাহার ছেলের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, তটিনী যা বলছে তা সত্যি। রাজু অবুঝ বাচ্চাদের মতো করে বলল, একদমই না মা, তুমি তুফানকে জিজ্ঞেস করো। তটিনী নাক টেনে বলল, ওরা দুজন মিলে করেছে বড় মা। রোবা নাহার কিছু বলার আগে হুঙ্কার দিলেন ঈশানী। তেরে এসে বললেন, শেষ হয়েছে তোর বিচার দেওয়া। ছেলেগুলো তোর জন্য শান্তি পায় না। সারাদিন তো বাহিরে থাকে, বাসাতে কয়েক ঘন্টা থাকে সেটাও তোর সহ্য হয় না। ওরা কি এখন তোর জন্য রাস্তায় থাকবে? রোবা নাহার গলা উঁচু করে বললেন, থামো তো, ওকে বলছো কেন? নিশ্চয়ই ওরা করেছে সেজন্য ও বিচার দিয়েছে। সবসময়ই কি ইচ্ছে করে সব করবে নাকি? আপনি ওকে চিনেন না আপা। বাপের মতো বজ্জাত হয়েছে। তটিনী চোখের জল মুছে বলল, আজ থেকে আমি তাহলে একাই খেতে বসবো। তোমাদের সাথে আর কখনো খেতে বসবো না। বলেই তটিনী সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। রোবা নাহার সবার দিকে তাকিয়ে বললেন, হয়েছে তোদের। শান্তি পাচ্ছিস তোরা? মেয়েটা খেতেও পারল না তোদের জন্য। সবং সময় ওর পেছনে না লাগলেই চলে না তোমাদের। চলে গেছে তো এবার চারজনে শান্তিতে বসে খাও। রোবা নাহার গটগট করে নিজের রুমের দিকে চলে গেলেন। ঈশানী মন খারাপ করে বললেন, দেখেছ রুদ্র, দোষ করলো কে, দোষী হলো কে? রুদ্র হাত মুছতে মুছতে বলল, আমি দেখছি। বিছানায় মাথা নিচু করে বসে আছে তটিনী। বিষণ্ণ মনে ভেবে বলেছে নিজের বাবাকে। তার মুহূর্তে মনে হচ্ছে তার বাবা ছাড়া কেউ তাকে ভালোবেসে না। নিজ মনে স্বগতোক্তি করল, বাবা ছাড়া কেউ আমাকে ভালোবাসে না, থাকবো না এই বাড়িতে। সেটা শুনে ফেলল রুদ্র। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, তাই? তটিনী নাক টেনে বলল, হ্যাঁ। রুদ্র ধীর পায়ে এসে তটিনীর পাশে বসল। পকেট থেকে রুমাল বের করে দিয়ে বলল, চোখ মুছে নে। না। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চোখ মুছে খেতে চল, তোর নাটক দেখতে পারবো না আর। তটিনী অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, কে বলেছে আপনাকে নাটক দেখতে? এসেছেন কেন এখানে আপনি? রুদ্র নিজের চুল টেনে সোজা হয়ে বসল। এক হাত ঘুরিয়ে নিয়ে রাখল তটিনীর কাঁধে। তটিনী এবার মৃদু শব্দ করে কেঁদে উঠল। রুদ্র হেসে বলল, এত কান্না কই পাস তুই? ক্লান্ত হোস না? তটিনী উত্তর দিল না। রুদ্র মুচকি হেসে বলল, দাঁড়, চিনি দ্বীপ যাবি? তটিনী চোখ তুলে তাকালো। রুদ্র চোখের ইশারায় জিজ্ঞেস করল, যাবি? তটিনী রুদ্রের গলা জড়িয়ে ধরে বলল, সত্যি নিবেন আমায়? রুদ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তটিনী ঠোঁট ফুলিয়ে বলল, আগে আপনি সরি বলুন। রুদ্র অবাক হয়ে বলল, কেন? আপনার ভাই ইচ্ছে করে আমাকে গুঁতো মেরে তারা চিহ্নরে আপনার দিকে মাংস ফেলে দিয়েছে। আপনি সেটা দেখেও চুপ করেছিলেন। আমাকে বোকা খেতে দেখে আনন্দ পাচ্ছিলেন। রুদ্র মিনমিন করে বলল, সরি। তটিনী দাঁত বের হাসল। রুদ্র হাত টেনে নিয়ে যেতে যেতে বলল, খেতে চল, তুই খাসনি বলে আমার মা জননী না খেয়ে বসে আছেন। শুক্রবার। আবহাওয়া ঠিক কিরকম সেটা আন্দাজ করা যাচ্ছে না। হঠাৎ প্রচণ্ড হাওয়া তো হঠাৎ রোদ্দুর। হঠাৎ একটা দুটো বৃষ্টির ফোঁটা টপ টপ করে পড়ছে মাটিতে। এই জটিল আবহাওয়াতে রুদ্রের সাথে ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে চড়ে বসেছে তটিনী। পরনে জিন্স ও ফতোয়া, উপরে জ্যাকেট পরা, চোখে সানগ্লাস লাগিয়ে ভাব নিয়ে গাড়ির জানালার ফাঁক দিয়ে আশেপাশে তাকাচ্ছে সে। রুদ্র নিজের চোখ থেকে সানগ্লাস খুলে নিয়ে বলল, সবকিছু ঠিকঠাক নিয়েছিস? পরে বলিস না যেন এটা আনতে ভুলে গেছি ওটা আনতে ভুলে গেছি। তটিনী প্রত্যুত্তরে কিছু বলল না। শুধু ভাব নিয়ে একবার সানগ্লাস হাত দিয়ে নাড়ালো। রুদ্র ভ্রু কুঁচকে বলল, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার খুশিতে পাগল হয়ে গেলি নাকি?
তটিনী বরাবরের মতো সানগ্লাস নাড়ালো, বলল, হুমায়ুন আহমেদের শুভ্র চরিত্রের মতো দারুচিনি দ্বীপে যাচ্ছি। ভাব তো থাকবেই। আমি এখন ভাবের কারণে আপনার সাথে কোনো কথাটা বলতে পারবো না রুদ্র ভাই। সো ডোন্ট অ্যাক্ট সমি অ্যানি কোয়েকশা। রুদ্র নাকমুখ কুঁচকে বলল, ইংরেজেরা তোর ইংলিশ শুনলে জ্ঞান হারাতো সেটা তুই জানিস। তটিনী সানগ্লাস নাড়িয়ে বলল, সেন্ট মার্টিনে ঘুরতে যাচ্ছি, সম্মান দিয়ে কথা বলুন, না হলে আপনাকেই অজ্ঞান করে দিব। রুদ্র থমথমে মুখশ্রী নিয়ে চুপ হয়ে গেল। গাড়ি চলতে শুরু করল। গাড়িটা তাদের পৌঁছে দিবে সায়দাবাদে। সেখানে থেকে বাকি 5 জনের সাথে মিলিত হবে তারা। সন্ধ্যা 7টার দিকে সায়দাবাদ পৌঁছে তটিনী রুদ্রের হাত ধরে কাঁধে ব্যাগ নিয়ে নেমে দাঁড়ালো। তখনই তাদের ঘিরে ধরল একদল তরুণ তরুণী। তটিনী সানগ্লাস নাড়িয়ে বলল, আপনারা কারা? এভাবে ঘিরে ধরেছেন কেন? সরে দাঁড়ান বলছি। উফ বাবা, দমবন্ধ হয়ে গেল আমার। রুদ্র গম্ভীর স্বরে বলল, সাইলেন্স ঐশী, ওরা আমার বন্ধু হয়। তোমার 2 আনার ভাগ তোমার কাছেই রাখো আপাতত, না হলে মানসম্মান নিয়ে যাত্রা করতে পারবে না। তটিনীর হৃৎপিণ্ডে লাগলো কথাটি। একটানে সানগ্লাস খুলে বলল, হু আর ইউ? এসব বলার আপনি কে? আমি তোমার কাজিন হই। তোমাকে আমার দায়িত্বে ছাড়া হয়েছে বাসা থেকে। ভুলে গেছ? তটিনীর ভাব পুনরায় ফিরে আসলো। বলল, সেটা বাড়ি থেকে বের হয়েই আমি ভুলে গেছি। আপনিও ভুলে যান। এই মুহূর্তে আমরা কোনো কাজিন নই, শুধুমাত্র যাত্রার সঙ্গী। ওকে। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বন্ধুদের দিকে তাকালো, যারা আকরে তাকিয়ে এতক্ষণ তটিনীকে পর্যবেক্ষণ করছে। প্রমি তটিনীর দিকে হাত বাড়িয়ে দিল। বলল, হাই, আমি প্রমি আজাদ, রুদ্রের বন্ধু। তুমি আমাদের যাত্রা তারা চিহ্ন সঙ্গী হতে চলেছ। তটিনী আলতো করে হাত মিলিয়ে বলল, হ্যালো, আমি তটিনী ইফফাত ঐশী। আপনার যাত্রাপথের সঙ্গী হতো পেরে আমারও অনেক ভালো লাগবে। প্রমির পাশ থেকে ফয়সাল ফিসফিস করে বলল, স্কুলের ইংরেজি বই থেকে ডায়লগ শিখে এসেছে নাকি? প্রমি তটিনীর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে ফিসফিস করে বলল, চুপ কর, শুনে ফেলবে বাচ্চা মেয়ে। তটিনী কথাগুলো শুনে ফেলল। তার কান বরাবরই এক্সপার্ট মানুষের কথা শুনতে, কিন্তু সে সেটার বিনিময়ে কোনো উত্তর দিল না। তিতা হলেও সত্য, সে সত্যি স্কুলের ইংরেজি বই থেকে ডায়লগ মুখস্থ করে এসেছে। যাত্রাপথে ভাগ নিতে হবে না। এবার হাত বাড়িয়ে দিল জোনাকি। বলল, কেমন আছো ঐশী? তোমার কথা অনেক শুনি রুদ্রের কাছ থেকে। তটিনী হাত মিলিয়ে বলল, ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? জোনাকি মুচকি হেসে বলল, ম অলসো ফাইন, কিউট গার্ল। তারপর হাত বাড়ালো ঈশা। বলল, আমি হেই নটি গার্ল, আমি ঈশা আহমেদ, রুদ্রের বন্ধু। তটিনী এবারও হাসি মুখে হাত মিলিয়ে বলল, আমি রুদ্রের কেউ হই না, আমি তটিনী ইফফাত ঐশী। রুদ্রের কানে কানে রাফসান বলল, তোর না কাজিন হয়? রুদ্র গম্ভীর স্বরে বলল, বাড়ি থেকে বের হবার পর সে আমার কিছু হয় না। আপাতত আমরা অপরিচিত। রাফসান হতভম্ব চোখে তাকিয়ে বলল, মেয়েটি এত বাচ্চা। তটিনী এবার নিচ থেকে এগিয়ে এসে রাফসানের দিকে হাত বাড়ালো। বলল, হ্যালো মিস্টার তটিনী ইফফাত ঐশী। রাফসান হাত মিলিয়ে বলল, আমি আপনার নাম জানি, আপনাকে বলতে হবে না। আশা রাখছি আপনিও আমার নামটা জেনে থাকবেন। তটিনী ভাব নিয়ে চোখে সানগ্লাস পরে বলল, সবার নাম মনে রাখার মতো সময় আমার নেই। তো চলুন টেকনাফের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। রুদ্র গম্ভীর স্বরে নিজের ব্যাগ নিয়ে আগে আগে হাঁটতে লাগল। তটিনী নিজের ছোট ছোট পা নিয়ে পিছিয়ে পড়ল। অগত্যা ভাব ছেড়ে দৌড়ে রুদ্রের হাত ধরে হাঁটতে লাগলো। দৌড়ে আসতে গিয়ে ভাবওয়ালা তটিনীর ভাবওয়ালা সানগ্লাসও খুলে পড়ে গেল। রাত 8টার দিকে এসি বাসে বসে পড়ল তারা। তটিনীর সিট রুদ্রের পাশে পড়েছে। রুদ্র নিজেই নিজের পাশের সিটকে তারা চিহ্নটেছে। যেই মেয়ে কখন না হারিয়ে যায় এদিক সেদিকে। বাসের সিটে বসে তটিনী পায়ের উপর পা তুলল। রুদ্র গম্ভীর স্বরে বলল, পা নামিয়ে বসো। তোর বাপ চাচা কিনে নিবাস।
তটিনী নাক ফুলিয়ে বলল, বাপ চাচা কিনেনি তো কি হয়েছে? আপনি টিকিট কাটেননি, টাকা দিয়ে বসছে। পারলে সিটের উপর পা তুলে বসব আমার ইচ্ছে। হো হো। রুদ্র মুখে কুলুপ এঁটে বসে রইল। সে মনে মনে প্রতিজ্ঞা করল যাত্রাপথে আর একটাও বাক্যব্যয় সে এই ভাবালি ঝগড়ুটে মেয়েটার সাথে করবে না। 12 ঘন্টার জার্নি। এই 12 ঘন্টা তটিনী একদমই চুপ হয়ে বসে থাকার মতো মেয়ে নয়। রুদ্র নিচ থেকে কথা বলছেন না বলে তটিনী নিচ থেকে বলল, বাসে তো 12 ঘন্টা বসে থাকতে হবে। চলুন না কিছু করি। রুদ্রের গম্ভীর গলা, কি করতে চাইছিস? তটিনী ঠোঁট উল্টে বলল, যা করলে বোরিং লাগবে না। রুদ্র নিজের ব্যাগ থেকে হেডফোন বের করে দিল। তটিনী সেটা হাতে নিয়ে বলল, জার্নিতে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যাব। ওয়াও! রুদ্র হেডফোন কেড়ে নিয়ে বলল, ওটা তোর জন্য না। তটিনী মন খারাপ করে বলল, দেন না একটু, গানই তো শুনবো। রুদ্র অদ্ভুত চোখে তাকিয়ে বলল, এটা দিয়ে গান ছাড়া কি আর কিছু শোনা যায়? তটিনী মাথা নাড়িয়ে না করল। রুদ্র অদ্ভুত চাহনি না পাল্টিয়ে বলল, তাহলে বললি কেন, গানই তো শুনবি। অন্য কিছু শোনার ধান্দায় ছিলি নাকি? তটিনী ফিসফিস করে বলল, আমাদের ক্লাসের একটা মেয়ে অন্য কিছু শুনে রুদ্র ভাই। একক উদ্ধৃতি চিহ্ন। রুদ্র অদ্ভুত দৃষ্টিতে আবারও তাকালো। বলল, কি শুনে? তটিনী মুখে হাত চেপে ধরে বলল, জানি না তো, তবে শুনে অন্য কিছু। তুই না জানলে কেমনে জানলি অন্য কিছু শুনে? তটিনী ঠোঁট উল্টে বলল, আমার পেছনের সিটে সাথী নামের একটি মেয়ে বসে। ও সারাক্ষণ হেডফোন কানে লাগিয়ে থাকে। ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, ফিসফিস করে। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই শুনিস না কেন? তুইও শুনবি। সেন্ট মার্টিন থেকে এসে তোকে আমি ভালো ব্র্যান্ডের একটা হেডফোন কিনে দিব। সেটা দিয়ে সারাক্ষণ তুইও ক্লাসে বসে ফিসফিস করে কথা বলবি। ঠিক আছে। তটিনী মন খারাপ করে বলল, কিন্তু আমার মতো বয়ফ্রেন্ড নেই রুদ্র ভাই। একক উদ্ধৃতি চিহ্ন। রুদ্র দাঁত কিরমিরিয়ে বলল, নেই কেন? তটিনী অবুঝ বাচ্চার মতো বলল, হবে কিভাবে? যারাই প্রেম করতে আসে তাদেরই তো আপনি টাইট দিয়ে তাড়িয়ে দেন। রুদ্র নিজের মাথা চেপে ধরে বলল, চুপ কর। আমার কি খেয়ে কাজ নেই? তুই প্রেম করবি কর, আমার কি? আমি কেন হুদাই টাইট দিতে যাবো? তোর বিয়েতে কি তোর জামাই আমারে টাকা দিব তোরে সারা জীবন পাহাড় দিয়ে রাখার জন্য? তটিনী ঠোঁট উল্টে বলল, তাহলে রাজ যে বলল আপনি সবাইকে তাড়িয়ে দেন। রুদ্র হাতজোড় করে বলল, ক্ষমা দেন মা, আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট পাচ্ছি না। বলেই ভাবওয়ালি তটিনীকে ইগনোর করে চোখে সানগ্লাস পরে নিল রুদ্র। ভাবের বিপরীতে ভাব পেয়ে তটিনী দাঁত বের করে হেসে বলল, ও আচ্ছা, আপনি আমাকে এতক্ষণ নকল করতে চেষ্টা করেছিলেন রুদ্র ভাই। হা হা হা। বাস যখন টেকনাফ এসে থামল তখন তটিনী গভীর ঘুমে আচ্ছন্ন। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ। সকালের মৃদু হাওয়ায় দোলা দিয়ে যাচ্ছে মানুষের মন। রুদ্র প্রথমে মৃদুস্বরে ডাকল, ঐশী, ঐশী উঠ। কিন্তু কোনো আওয়াজ দিল না তটিনী, বরং নাক ডাকতে লাগলো। রুদ্র হতভম্ব হয়ে চারিদিকে তাকালো। ভাগ্যিস সবাই তখনও ঘুমে। এই প্রথম তটিনীকে নাক ডাকতে দেখছে রুদ্র। তার মনে পুরনো ক্ষোভ জেগে উঠল। স্মার্টফোন বের করে রেকর্ডার অন করলো। তাতে রেকর্ড হলো তটিনী নাক ডাকার গান। ফোন পকেট রেখে এবার রুদ্র কানের কাছে মুখ নিল। ডাকলো, ওই। তটিনী ঘুম জড়ানো কণ্ঠে বলল, হুম। উঠো, পৌঁছে গেছি তো। তটিনী জবাব দিল না। বাধ্য হয়ে রুদ্র হাত দিয়ে টেনে দাঁড় করিয়ে দিল। তটিনী ঘুমঘুম চোখে তাকিয়ে বলল, যদি পড়ে যেতাম মাথা ঘুরে। আপনি তার ড্রাইভার নিতেন রুদ্র ভাই। রুদ্র সাইড দিয়ে বের হয়ে গেল। বলল, এত কথা শোনার টাইম নাই, বের হো জলদি। বলে রুদ্র বাকিদের ডাকতে শুরু করলো। একে একে সবাই জেগে গেল। ব্যাগপত্র কাঁধে নিয়ে নামতে লাগলো সবাই বাস থেকে। টেকনাফের দমদমিয়া এলাকায় এসে থেমেছে বাসটি। সকালের নাস্তা শেখাশেই সেরে নিল তারা। এখান থেকে কয়েকটি ঘাটের দিকে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজগুলোর অবস্থান।
রুদ্ররা কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনিংয়ের দ্বিতীয় তলার টিকিট নিল। ভাড়া পড়ল আসা যাওয়া জনপ্রতি ১,৫০০ টাকা। তটিনী দাঁত বের করে হেসে বলল, আমার তো ভাড়া নিয়ে চিন্তা নেই। যা দেওয়ার রুদ্র ভাই দিবে, কারণ আমি তো তার দায়িত্বেই বাসা থেকে বের হয়েছি। তটিনীর কথা শুনে রুদ্র ফটাফট বলল, বাড়ি থেকে বের হবার পর না আমরা কেউ কারো কিছু লাগি না। তুই না বলেছিস আমি তোর কাজিন হই না? তবে এখন কিসের দায়িত্ব? আমি কোনো ভাড়াটারা দিব না, তোর ভাড়া তুইই দে। তটিনী কাদো কাদো মুখ করে বলল, ওমা আমি কি সিরিয়াসলি বলেছি নাকি? আমি তো তখন মজা করে বলেছি। রুদ্র দাঁত কিরমিরিয়ে বলল, তাই? তটিনী মুখ কাচুমাচু করে বলল, দিয়ে দিন না রুদ্র ভাই, আমার কাছে মাত্র ৫,০০০ আছে। ওগুলো তো সেন্ট মার্টিনে শপিং করতেই চলে যাবে। রুদ্র কথা বলার ভাষা হারিয়ে ফেলল। শেষ পর্যন্ত সেন্ট মার্টিনে শপিং? সিরিয়াসলি? টিকিট কাটার পর নিতে হলো গেট পাস। পানির ওপর কাঠের তৈরি করিডোরের মতো প্রায় ২০০ মিটার লম্বা ব্রিজ। সেটা পেরোনো সহজ ছিল না তটিনীর জন্য। সে রুদ্রের হাত ধরে হেলে দুলে ধীরে ধীরে জাহাজে উঠল। রুদ্র ও তটিনীর পেছনে পেছনে উঠল বাকি ৫ জন। দূরে দাঁড়িয়ে থাকা জাহাজ যেন স্বাগত জানালো। চারদিকে অপরূপ পরিবেশ, সবুজের সমারোহ। দূরে আরো জাহাজ চোখে পড়ল সবার। একে একে লোকজনে ভরে উঠছে রুদ্রদের জাহাজ। দ্বিতল জলযানটি ছাড়ল সকাল ৯টার কিছুক্ষণ পর। মন নেচে উঠল তটিনীরও। সে রুদ্রের হাত চেপে ধরে বলল, সবকিছু এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র হেসে বলল, আরো অনেক কিছু দেখার বাকি এখনো। এনজয় করে যা, ধীরে ধীরে সব দেখতে পাবি। আপনি কি আগে কখনো সেন্ট মার্টিনে গিয়েছিলেন রুদ্র ভাই? রুদ্র সবুজ সমারোহের দিকে তাকিয়ে চোখ জোড়াতে জোড়াতে বলল, ক্লাস 5-এ থাকতে গেছিলাম একবার। তখন তুই পুচকি ছিলি। টেকনাফের নদীর পাশে পাহাড়। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় ৪২ কিলোমিটার। ২৫ কিলোমিটার নাফ নদী আর বাকি ১৭ কিলোমিটার খোলা সাগর। পথটুকু পাড়ি দিতে লাগে প্রায় ২.৫ ঘন্টা। মূলত এটি কোনো নদী নয়, বঙ্গোপসাগরের বর্ধিত অংশ। তবুও এর স্থায়ী পরিচয় নাফ নদী। এর পানি সাগরের মতোই লবণাক্ত। নদী মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ ও মিয়ানমারকে ভাগ করেছে। পশ্চিম পারে বাংলাদেশের টেকনাফ উপজেলা এবং পূর্ব পারে মিয়ানমারের রাখাইন প্রদেশের আকিয়া। নদীটা যখন পেরিয়ে যাচ্ছিল তখন চঞ্চল তটিনী আবেগে চোখের জল ছেড়ে আবারও বলেছিল, সবকিছু এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র ভেবেছিল শুধু জল দেখা হবে, টেকনাফে অনেক পাহাড়ও চোখে পড়ল। নদীর কোল ঘেঁষে আছে গাছের সারি, জেলেদের মাছ ধরার দৃশ্য আর নীল আকাশ। সব মিলিয়ে অপূর্ব। রুদ্র সেই অপূর্ব দৃশ্য ক্যামেরায় বন্দি করতে করতে বলেছিল, তোকে একদিন পুরো দেশ ঘুরাবো ঐশী। আরও কত কিছু রয়েছে আমাদের বাংলাদেশ। এত সবুজে ভরা দেশ আর কোথাও নেই। জাহাজের পিছু পিছু খাবারের লোভে উড়ে আসছে গামচিল। একসময় জাহাজ পেরিয়ে গেল শাহপরীর দ্বীপের শেষ অংশ বদর মোকামচর। সাগরের নীলাভ জল মন ভিজিয়ে দিল। এত অপরূপ বাংলা। কেউ বসে, কেউ দাঁড়িয়ে নাফ নদী ও ওপারে মিয়ানমার সীমান্তের সৌন্দর্য দেখছে। সাগরের হাওয়ায় ভেসে যেতে লাগলো সবার মন। নাফ নদীর পার ঘেঁষে মিয়ানমারের সঙ্গে কাটাতারের সীমান্ত। সাগরের দিকে এগিয়ে যাচ্ছে জাহাজ। সাগর ও নদীর পানির ভিন্ন দুই রং, কি বিচিত্র লীলা। মাঝে মধ্যে সবাই জাহাজের ভেতরে ঢুকে খানিক বিশ্রাম নিয়েছে। সাগরের নীল জলে সাদা ফ্যানার খেলা। সাগর ও নাফ নদীর মোহনায় জেলে নৌকা দেখা যাচ্ছিল। সোনার বাংলার অপরূপ সৌন্দর্যে নেচে উঠছিল প্রতিটি প্রাণ। দীর্ঘ ক্লান্তিহীন ভ্রমণ শেষে সবাই নামল প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের ঘাটে। জাহাজ থেকে নামার পর আগে থেকে ভাড়া করা রিসোর্টে যাওয়ার জন্য টমটম নেওয়া হলো। ভাড়া পড়ল ১০০ টাকা। রিসোর্টের পাশেই সৈকত। দেখে মন জুড়িয়ে গেল তটিনীরও। হাতের ব্যাগ ফেলে দৌড়ে এগিয়ে গেল সেদিকে। রুদ্র ক্যামেরা নিয়ে পেছনে পেছনে ছুটতে ছুটতে বলল, আস্তে আস্তে যা পড়ে যাবি তো।
রুদ্রের ক্যামেরায় বন্দী হলো সৈকতের মোহনীয় মায় আটকে পড়া তটিনীর অপরূপ সোনার মতো ছবি। অবশেষে দারুচিনি দ্বীপের দেশে রুদ্রের সাথে পৌঁছেই গেল তটিনী ইফফাত ঐশী। প্রায় 250 বছর আগে আরব ব্যবসায়ীরা প্রথম এই দ্বীপে আসেন। তারা এর নাম দেন জিঞ্জিরা। পরবর্তী সময়ে পর্তুগিজ জলদস্যুরা দ্বীপটির নাম রাখে সিনামন আইল্যান্ড, বাংলায় দারুচিনি দ্বীপ। ব্রিটিশ শাসনামলে চট্টগ্রামের ডিসি মার্টিনের নামে এর নামকরণ হয় সেন্ট মার্টিন দ্বীপ। এখানকার অধিবাসীদের আগমন ঘটে বহু বছর আগে। টেকনাফ থেকে কিছু সংখ্যক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে এসে দ্বীপটির সন্ধান পায়। এরপর তারা স্থায়ী বসতি গড়ে। শুরুতে 7টি পরিবার ছিল বলে জানা যায়। পরে এসব পরিবারের সূত্রেই আসতে থাকে আরও লোক। বর্তমানে দ্বীপটিতে প্রায় 7,000 লোকের বসবাস। পুরো দ্বীপে 9টি গ্রাম, একটা ইউনিয়ন। পর্যটকদের নিরাপত্তা এখানকার মানুষের অগ্রাধিকার বিষয়। তাই যে কেউ অবাধে যে কোনো সময় ঘুরতে পারেন সাগর পাড়ে। জীবিকা বলতে মাছ ধরা, ধান চাষ, তরমুজ চাষ ও নারিকেল। নারিকেল গাছ বেষ্টিত এই দ্বীপে দেশি বিদেশি পর্যটকরা বেড়াতে আসে। পর্যটকদের জন্য রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল হোটেল। দ্বীপটিতে তটিনীর রাত ছিল মোট 2 দিন। দ্বীপটি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। প্রবাল পাথরের ওপর দিয়ে হাঁটার অনুভূতি অন্যরকম। দূরে জেলে নৌকার দেখা মেলে। দ্বীপের কয়েকটি জায়গা থেকে সাইকেল ভাড়া নেওয়া যায়। সাইকেল নিয়ে সৈকতে ঘোরা যাবে। তটিনী বায়না করেছিল সে সাইকেলে ঘুরবে। অগত্যার রুদ্র সাইকেলেও ঘুরিয়েছিল। বিকালে দ্বীপ ঘুরতে বের হওয়াটা ছিল উপভোগ্য। হাঁটতেই ভালো লাগে বেশ। ঘুরতে ঘুরতে হুমায়ুন আহমেদের স্মৃতিবিধৃত বাড়ির সমুদ্র বিলাসের সামনে গেছিল তারা। প্রয়াত নন্দিত এই কথাসাহিত্যিক এটি গড়ে তুলেছিলেন। সেই সমুদ্র বিলাসের সামনে ক্লিক করা হলো একটি গ্রুপ ফটো। রুদ্রসহ 6 জনের সাথে জায়গা করে নিয়েছিল চঞ্চল তটিনী নামের মেয়েটি। ঘুরতে ঘুরতেই বেলা গড়িয়ে গোধূলি। অনেকে বেলা শেষে সাগর পাড়ে নিজেকে দেখবেন বলে ভিড় করে। সূর্যাস্তের ক্ষণ ঘনিয়ে আসছিল। সবাই দারুণ উচ্ছ্বাসে সূর্যাস্ত দেখেছিল। বলে রাখা ভালো, রাতে সৈকতে বসে সাগরের গর্জন শোনার মধ্যে আছে অন্যরকম আনন্দ। তটিনীরা সেই আনন্দ উপভোগ করেই 3 দিনের ট্যুর শেষে বাড়ি ফিরেছিল। রুদ্রের ভার্সিটি বাসা থেকে প্রায় 1.5 ঘন্টা দূরত্বে। সেজন্য সে বাইক ব্যবহার করে। দারুচিনি দ্বীপ থেকে আসার পর বন্ধুদের সাথে আর আড্ডা দেওয়া হয়নি। আজকেই দ্বিতীয় ইয়ারের ক্লাস শুরু তাদের। তীব্র আগ্রহ নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে রুদ্র যখন বাইকে বসে মাথায় হেলমেট পরছিল, তখনই কাঁধে স্কুল ব্যাগ নিয়ে দুবেনি নাচিয়ে হেলে দুলে এসে দাঁড়ালো তটিনী। রুদ্র হেলমেট পরে নিয়ে বলল, স্কুলে যাচ্ছিস? তটিনী নাক ফুলিয়ে বলল, স্কুল ড্রেস পরে কি মানুষ টয়লেটে যায় নাকি? রুদ্র নিজের মুখ সামলে নিল। কোনো বাক্যব্যয় না করে বাইক স্টার্ট দিতেই তটিনী চট করে পেছনে বসে পড়ল। রুদ্র চোখ মুখ কুঁচকে বলল, পেছনে বসেছিস কেন? তো কি সামনে বসবো? আমার আপত্তি নেই, হিন্দি সিনেমায় নায়িকারা সামনে বসে। আমি দেখেছি। তটিনীর নির্লিপ্ততা উত্তরে রুদ্রের গলা শুকিয়ে গেল। হালকা কেশে বলল, তুই বাড়ির গাড়ি দিয়ে স্কুলে যা। তটিনী মন খারাপ করে বলল, আজ আমার বান্ধবী ললিতা স্কুলে যাবেন না রুদ্র ভাই। সেজন্য আমার একা যেতে ভালো লাগছে না। তুমি প্লিজ পৌঁছে দাও। তো গাড়িতে যা না, ড্রাইভার চাচা পৌঁছে দিবে। তটিনী মুখ ছোট করে বলল, গাড়িতে যেতে ভালো লাগে না সবসময়। ললিতার সাথে হেঁটে হেঁটে যেতে ভালো লাগে। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি হয়েছে ললিতার? তটিনী মুখ কাদো কাদো করে বলল, ওর অনেক জ্বর রুদ্র ভাই। রুদ্র গম্ভীর স্বরে বলল, ধরে বসো, তোকে পৌঁছে দিয়ে আমাকে ভার্সিটিতে যেতে হবে। রুদ্র নিজের হেলমেট খুলে তটিনীকে পরিয়ে দিল। তারপর বাইক পুনরায় স্টার্ট দিল। তটিনী পেছনে থেকে শক্ত করে দুহাত দিয়ে ধরে বলল, এত আস্তে চালাচ্ছেন কেন? আরো জোরে চালান। রুদ্র স্পিড বাড়ালো। হাওয়ায় বেগে ছুটতে লাগলো বাইক। তটিনী এক হাত দিয়ে রুদ্রের চুল মুঠো করে ধরল। রুদ্র তৎক্ষণাৎ বাইক থামিয়ে নিল। দাঁত কিরমিরিয়ে বলল,
তোকে আমাকে ধরে বসতে বলেছি, চুল ধরে বসতে বলিনি ফাজিল। তটিনী চোখ মুখ কাচুমাচু করে বলল, না ধরলে পড়ে যেতাম তো। ভয় করছিল। তাহলে বললি কেন স্পিড বাড়াতে? বেয়াদব মহিলা একটা। তটিনী ঠোঁট ফুলিয়ে বলল, আমি মহিলা নই রুদ্র ভাই, আমি তো মেয়ে। রুদ্র কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিল। তটিনী রথ স্কুলের সামনে নামিয়ে দিয়ে স্পিড বাড়িয়ে হাওয়ার বেগে ছুটে গেল। তটিনী সেদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, ভাব। গোধূলি বিকেল। তটিনী বাসায় ফিরে 1টার দিকে। মাঝের মধ্যে তো 12:30টার মধ্যে চলে আসে। সেই মেয়ে আজ বিকেল হয়ে গেল তবুও এখনো বাসায় আসেনি। ব্যাপারটা চিন্তার না? অবশ্যই চিন্তার। ইতিমধ্যে হুলস্থুল পড়ে গেছে তটিনীর বাড়ির মধ্যে। রোবা নাহার কেঁদে কেটে একাকার। ঈশানী কান্না আটকে রেখে তাহের ও তাহসিনকে লাগাতার কল করছেন, কিন্তু কেউই ফোন রিসিভ করছেন না। আজ রুদ্রও বাসাতে ফেরেনি। রাজ ও তুরফান আজ মাঠে খেলতে যায়নি। এক কোণে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। দুজন মিলে তটিনীর বান্ধবী ললিতার বাড়িতে খোঁজ নিয়েছে, কিন্তু ললিতা আজ স্কুলে যায়নি জ্বরের কারণে। স্কুলের টিচারদের থেকে কিছু জানা যায়নি। তারা যথাসময়ে স্কুল ছুটি দিয়ে দিচ্ছে। তারপর কে কোথায় গেছে সেটা তারা জানে না। ঈশানী হাত দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠলেন। তার চঞ্চল মেয়েটি ছাড়া বাড়িটা খা খা করছে। আহাজারি করে বললেন, কোথায় এলি মা? তটিনী ফিরে আয় শোনা, মা তোকে আর বকবো না। রোবা নাহার চোখের জল মুছে তাহসিন ইরফানকে কল দিলেন। এইবার কল রিসিভ হলো। ধরেছে তাহসিন ইরফানের অ্যাসিস্ট্যান্ট। বলল, তারা দুজন মিটিংয়ে রয়েছেন। রোবা নাহার রেগে চিৎকার করে বললেন, তোমার স্যারকে গিয়ে বলো তার মিটিং থেকেও জরুরি কিছু এদিকে শেষ হয়ে যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ছেলেটি ভরকে গিয়ে বলল, আমি এক্ষুনি স্যারকে ইনফর্ম করছি ম্যাম। তার ঠিক 3 মিনিটের মাথায় তাহসিন ইরফান ফোন ব্যাক করলেন। তড়িৎ গতিতে বললেন, কি হয়েছে রোবা? রোবা নাহার রাগে ফেটে পড়লেন। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, তোমরা দুবাই থাকো তোমাদের মিটিং নিয়ে। এদিকে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। তোমাদের তো কিছু না। তোমরা তো জন্ম দিয়েই রেহাই পেয়ে গেছ। আমার মেয়ের কিছু হলে আমি তোমাদের দুভাইকে দেখে নিব। ইরফান কল লাউঞ্জে ছিল। তাহের ইরফাত তড়িঘড়ি করে ফোন কেড়ে নিয়ে বললেন, মানে কি হয়েছে ভাবি? আমার মেয়ে কোথায়? রোবা নাহার কল কেটে দিলেন। আধা ঘন্টা পর বাড়িতে এসে পৌঁছালেন দু ভাই। নিজের স্ত্রীদের সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা তাদের। মেয়ের চিন্তায় পাগল পাগল অবস্থা সবার। দু ভাই মিলে কোনো জায়গা বাদ রাখেননি। যত আত্মীয় স্বজন আছে সবাইকে ফোন করে জিজ্ঞেস করেছেন তটিনী গিয়েছে কিনা। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই বাড়িতে কান্নার রুল পড়ল। চিৎকার করে কাদার আহাজারি শোনা যাচ্ছে শুধু। তুরফান ও রাজ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। বহুদিন পর ভার্সিটিতে গিয়ে নোট কালেক্ট করতে করতে ও বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে রুদ্র বাড়িতে পা রাখল সন্ধ্যার দিকে। কান্নার শব্দ কানে যেতেই বুক ছ্যাঁক করে উঠল তার। বাইক ফেলে দৌড়ে এসে ঢুকল বাড়িতে। মেঝেতে বসে ঈশানীর মাথায় পানি ঢালছেন রোবা নাহার। রুদ্র শুকনো ঢুক দিলে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? রোবা নাহার হেঁচকির কারণে কথা বলতে পারছেন না। রুদ্র চারিদিকে তাকালো। তটিনী ছাড়া সবাই উপস্থিত। নিজের বাবা চাচাকে সোফায় মাথা নিচু করে বসে থাকতে দেখে তার মাথা ঘুরে গেল। মনে মনে প্রার্থনা করল সে যা ভাবছে তা যেন সত্যি না হয়। তুরফান চোখ ফুলিয়ে কেঁদে উঠল। রাজ ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বুড়িকে খুঁজে পাচ্ছি না ভাইয়া। ও আজ বাসায় আসেনি। আমরা সব জায়গায় খুঁজেছি। রুদ্র বুকে হাত চেপে ধরল। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, স্কুলে খোঁজ নিসনি তোরা? বাসায় আসেনি মানে কি? তোরা দুটো বাসায় থাকতে ও কিভাবে বাসায় আসে না? তোরা ওকে দেখে রাখতে পারিসনি? রুদ্র মেঝেতে বসে পড়ল। রোবা নাহার রুদু বলে চিৎকার করে উঠলেন। তার হাত ফুটবল ছেলেটির শেষে হার্ট অ্যাটাক না হয়ে যায়। রুদ্র মুখ নিচু করে বলল, আমাকে জানানো হয়নি কেন মা? রোবা নাহার শাড়ির আঁচল দিয়ে উখ চেপে ধরে বললেন, তোর হাত ফুটবল রুদু। দেখেছিস এখনই কেমন করছিস।
কিভাবে তোকে আমি জানাতাম বল? রুদ্র চোখের জল ছেড়ে দিল। ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে বলল, আমি ওকে নিজে সকালে স্কুলে দিয়ে গেছি। তোমরা ওর একটু খেয়াল রাখতে পারলে না। এখন আমি ওকে কোথায় খুঁজবো মা? রুদ্র পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল। তাহের, ইরফাত ও তাহসিন ইরফান আবারও বের হলেন খুঁজতে। রুদ্রদের হাসি খুশি বাড়িটি কয়েক ঘন্টাতে বিধ্বস্ত রূপ ধারণ করল যেন। বাইকের গতি বাড়িতে চলেছে রুদ্র। একের পর এক জায়গায় গিয়ে ঐশী বলে চিৎকার করে ডাকছে। খুঁজতে খুঁজতে একসময় রাস্তার পাশে বুকে হাত চেপে বসল সে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে আগুন জল। রুদ্র মুখ তুলে আকাশের দিকে তাকালো। অনুনয় করে বলল, ওকে ফিরিয়ে দাও গো। যেখানেই থাকে যেন সুস্থ থাকে। ওকে দেখো, ওর যেন কোনো ক্ষতি না হয় প্লিজ। রুদ্রকে এ মুহূর্তে কি বলা যায়? এত যন্ত্রণা সবকিছু কি শুধু একজন কাজিনদের জন্য, নাকি গভীরের রয়েছে অমূল্য কোনো অনুভূতি? কষ্ট পাবেন না। আগামী পর্বে তটিনী আসবে।